ওয়েলকাম টু মশিউস অ্যাকাউন্টিং সলিউশন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রকৃতির মাঝে থেকে অ্যাকাউন্টিং শিখব। তো আজকে যেই টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। তোমরা সবাই জানো যে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ। আমরা হিসাব বিজ্ঞানে যে আর্থিক বিবরণী তৈরি করে থাকি, আমাদের প্রত্যেক বছরেই বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী তৈরি করতে হয়। আমরা জানি যে আমাদের যে মূলত 5 ধরনের আর্থিক বিবরণী আছে। তো 5 ধরনের আর্থিক বিবরণীর মধ্যে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বিশদ আয় বিবরণী আছে, আর্থিক অবস্থা বিবরণী আছে, নগদ প্রবাহ বিবরণী আছে, তারপর আছে হচ্ছে যে সংরক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী আমরা তৈরি করে থাকি আমাদের ব্যবসায়ের আর্থিক ফলাফল জানার জন্য, আর্থিক অবস্থা জানার জন্য, মালিকানা সত্ত্বের পরিমাণ জানার জন্য, নগদ প্রবাহের পরিমাণ জানার জন্য আমরা বিভিন্ন রকম আর্থিক বিবরণী তৈরি করে থাকি। তো এই যে বিভিন্ন রকম আর্থিক বিবরণী যে আমরা তৈরি করতেছি, ঠিক আছে, তো এ ধরনের আর্থিক বিবরণী অনেক সময় হিসাব বিজ্ঞান তথ্যের যারা কিনা ব্যবহারকারী আছে, অনেক সময় কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশনগুলো দেখে তারা সঠিক ডিসিশন নিতে পারে না। তো সেই কারণে যেটা করতে হয় যে আমাদেরকে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হয়। বিভিন্নভাবে আমরা আর্থিক বিবরণীগুলোকে বিশ্লেষণ করতে পারি। যেমন অনুপাত বিশ্লেষণ আছে, ঠিক আছে, হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন রকম অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞান তথ্যে যারা ব্যবহারকারী আছে তারা যাতে সঠিকভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারে, বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারে, অথবা বিভিন্ন রকম তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে। এই বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে তাদের কাছে আর্থিক বিবরণীর তথ্যগুলো তাদের কাছে সহজবোধ্য করার জন্য আমরা বিভিন্নভাবে আর্থিক বিবরণী বিশ্লেষণ করি। তো আমাদের পরীক্ষাতে যেটা বেশি আসে সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। ঠিক আছে, তো অনুপাত বিশ্লেষণ তোমার প্রত্যেক পরীক্ষাতেই অনুপাত বিশ্লেষণের উপর 10 মার্কের একটা উদ্দীপক আসে। এই 10 মার্কের যেই উদ্দীপকটা আসে, এখানে আমাদের মোটামুটি কতগুলো সূত্র আছে, যেই সূত্রগুলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলেই আমরা খুব সহজে 10 নাম্বার অর্জন করতে পারবো। আমি আজকে তোমাদেরকে এই ক্লাসে মোটামুটি কয়েকটা কমন সূত্র নিয়ে আলোচনা করব। অনুপাত বিশ্লেষণের মোস্ট কমন কিছু সূত্র আলোচনা করব, যেই সূত্রগুলো তোমরা যদি মুখস্থ করে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় তোমরা খুব সহজে 10 মার্ক অর্জন করতে পারবে। তো আসো আমরা এখানে শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এই অনুপাত বিশ্লেষণে সর্বপ্রথম আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে চলতি অনুপাত। কোনো একটা ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য, ঠিক আছে, যে ওই ব্যবসায়ের আর্থিক অবস্থা কীরকম আছে, যেই আর্থিক অবস্থার প্রেক্ষিতে আমরা কিনা বুঝতে পারবো যে তারা তাদের চলতি দায় কত দ্রুত পরিশোধ করার সক্ষমতা, এই সক্ষমতা যাচাই করার জন্যই আমরা এই চলতি অনুপাতের মাধ্যমে আমরা বুঝতে পারবো। আমাদের চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি অনুপাত ইকুয়াল টু চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। অর্থাৎ কোনো একটা ব্যবসায়ের কী পরিমাণ চলতি সম্পদ আছে, যেই চলতি সম্পদের প্রেক্ষাপটে সে তার চলতি দায়গুলো সে পরিশোধ করতে পারবে কিনা, তার সেই সক্ষমতা আছে কিনা, এটা যাচাই করার জন্যই হচ্ছে এই চলতি অনুপাত নির্ণয় করা হয়। তাহলে চলতি অনুপাতের সূত্রটা কি? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা যদি কোনো একটা ব্যবসায়ের মোট চলতি সম্পদকে যদি মোট চলতি দায় দ্বারা যদি ভাগ করি, মোট চলতি সম্পদকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। তো মোট চলতি সম্পদকে যদি চলতি দায় দ্বারা যদি ভাগ করি তাহলেই আমরা চলতি অনুপাত পেয়ে যাব। তো এইটার আমাদের উদ্দীপকের মধ্যে আমাদের কিছু চলতি সম্পদ দেয়া থাকবে, কিছু চলতি দায় দেয়া থাকবে। তো উদ্দীপকের মধ্যে কিন্তু সবসময় শুধু চলতি সম্পদই দেয়া থাকবে না, এখানে চলতি সম্পদ থাকবে, এখানে স্থায়ী সম্পদ থাকবে, আবার উদ্দীপকের মধ্যে চলতি দায় যেরকম থাকবে আবার দীর্ঘমেয়াদী দায় থাকবে, এগুলো সব মিক্সিং অবস্থায় থাকবে। তো ওই চলতি সম্পদ স্থায়ী সম্পদগুলোর মধ্য থেকে কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো চলতি দায়, কোনগুলো স্থায়ী সম্পদ, কোনগুলো দীর্ঘমেয়াদী দায়, এগুলো জানতে হবে। অর্থাৎ
সম্পদগুলো থাকবে একপাশে, সম্পদগুলোর মধ্যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ মিক্সিং অবস্থায় থাকবে, ওইখান থেকে কোনগুলো চলতি সম্পদ সেগুলো আইডেন্টিফাই করতে হবে। আবার দায়ের পাশে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্বের কিছু আইটেম ওইখানে থাকবে, ওইখানগুলোর মধ্য থেকে কোনগুলো চলতি দায় সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করা লাগবে। তো যতগুলো চলতি সম্পদ থাকবে সবগুলো একসাথে যোগ করব, যোগ করে আমরা এখানে উপরে লিখব মোট চলতি সম্পদের জায়গায়, আর যতগুলো চলতি দায় থাকবে সেগুলো আমরা একসাথে যোগ করে চলতি দায় জায়গায় লিখব। এরপর চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব, তাহলেই আমরা চলতি অনুপাত পেয়ে যাব। তো দেখি আমাদের মোটামুটি কিছু কমন চলতি সম্পদ আছে। কি কি চলতি সম্পদ আছে আমরা সেটা একটু দেখি। এখানে চলতি সম্পদ যেমন হাতে নগদ, অর্থাৎ আমাদের কাছে যে ক্যাশ টাকা থাকে, এই ক্যাশ টাকা হচ্ছে আমাদের জন্য একটা কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ। তারপরে হচ্ছে ব্যাংক জমা, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, তারপরে হচ্ছে অগ্রিম খরচাবলী, তারপরে হচ্ছে সমাপনী মজুদ পণ্য, তোমরা দেখতে পাচ্ছ যে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অগ্রিম খরচাবলী, সমাপনী মজুদ পণ্য, এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। অপরদিকে আমাদের চলতি দায়গুলো কী কী আমরা সেগুলো একটু খেয়াল করি। চলতি দায়গুলো হচ্ছে যে যেমন ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে ব্যাংক জমা হচ্ছে চলতি সম্পদ আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়। প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, অপরদিকে প্রদেয় হিসাব, তারপরে প্রদেয় নোট, এগুলো হচ্ছে চলতি দায়। অগ্রিম খরচাবলী চলতি সম্পদ, অপরদিকে বকেয়া খরচাবলী হচ্ছে চলতি দায়। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম? তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো যে এগুলো হচ্ছে চলতি সম্পদ, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অগ্রিম খরচাবলী, সমাপনী মজুদ পণ্য, এগুলো হচ্ছে চলতি সম্পদ। অপরদিকে ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচাবলী, এগুলো হচ্ছে চলতি দায়। তো আমাদের উদ্দীপকের মধ্যে যে সমস্ত চলতি সম্পদগুলো দেয়া থাকবে এগুলো আমরা একসাথে যোগ করে এখানে আমরা অ্যামাউন্টটা লিখব। অপরদিকে যেগুলো চলতি দায় থাকবে সেগুলো আমরা একসাথে যোগ করে এখানে চলতি দায় লিখব। এরপর চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যেই রেজাল্ট বের হবে এটাকে আমরা অনুপাত 1 দ্বারা প্রকাশ করব। যেমন চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করার পর রেজাল্ট ধরো আসছে 3, ঠিক আছে? তো 3:1 এভাবে আমরা আমাদের ফলাফল প্রকাশ করব। আবার ধরো চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করার পর রেজাল্ট আসছে 2, তো আমরা কি শুধু 2 লিখেই কি ক্ষান্ত থাকবো? না, আমরা লিখব 2:1, অর্থাৎ ভাগ করার পর রেজাল্ট যেটাই আসবে সেটাকে আমরা অনুপাত 1 দ্বারা প্রকাশ করব। তাহলে রেজাল্ট হবে 2:1, 3:1, 4:1, 5:1, এভাবে আমরা চলতি অনুপাতের ফলাফলটা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের একটা অন্যতম উপায় হচ্ছে অনুপাত বিশ্লেষণ করা। এই অনুপাত বিশ্লেষণ করার মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার বিভিন্ন ইয়েগুলো আমরা জানতে পারি, যে এই ব্যবসায়ের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কেমন আছে, এই ব্যবসায় বিভিন্ন সক্ষমতা কত, তারপরে মুনাফা অর্জন ক্ষমতা কত, এরকম তাদের বিভিন্ন সক্ষমতা আমরা যাচাই করতে পারি, মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করতে পারি, দায় পরিশোধ ক্ষমতা যাচাই করতে পারি বিভিন্ন পার্সেন্টেজের মাধ্যমে, বিভিন্ন অনুপাতের মাধ্যমে। ঠিক আছে, খুব সহজে কোনো একটা ব্যবসায়কে আমরা মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, কোনো একটা ব্যবসায়ের আর্থিক অবস্থা, আর্থিক ফলাফলকে আমরা খুব সহজে বুঝে ফেলতে পারি। অনেক বড় বড় আর্থিক বিবরণী দেখে, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর নগদ প্রবাহ বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, এত বড় বড় বিবরণী দেখে অনেক সময় কিন্তু আমাদের হিসাব তথ্যের ব্যবহারকারী যারা আছে তাদের পক্ষে ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়, মানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। তখন আমরা যদি তাদেরকে এরকম বিভিন্ন রেশিও, বিভিন্ন অনুপাত, বিভিন্ন পার্সেন্টেজের মাধ্যমে আমরা যদি
তাদেরকে যদি এই আর্থিক বিবরণীটার বিশ্লেষণ করে যদি দেখাতে পারি, তখন কিন্তু তারা বুঝে যাবে যে হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে তাদের মোট লাভ অনুপাত কত পার্সেন্ট ছিল, এই ইয়ারে কত, প্রিভিয়াস ইয়ারে নেট লাভ অনুপাত কত পার্সেন্ট ছিল, প্রিভিয়াস ইয়ারে চলতি অনুপাত, তারপরে তড়িৎ অনুপাত, এরকম বিভিন্ন যে অনুপাতগুলো আছে গত বছর বা বিগত 5 বছর কত ছিল, এখন কত। তাহলে এরকম বিভিন্ন পার্সেন্টেজ দেখে তারা খুব সহজে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত বা বিভিন্ন রকম যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে সেই সিদ্ধান্তগুলো খুব সহজে তারা নিয়ে ফেলতে পারবে। ওকে, এই জন্যই আমাদের যে কি আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হয়। তো আমরা চলতি অনুপাত শিখে ফেললাম যে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা যদি এরকম চলতি সম্পদকে যদি চলতি দায় দ্বারা যদি ভাগ করি, তাহলেই কিন্তু আমরা কি চলতি অনুপাত পেয়ে যাব। এখন আমি তোমাদেরকে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র আমি তোমাদেরকে শেখাবো, যেটা হচ্ছে নাম্বার 2, তড়িৎ অনুপাত। এই তড়িৎ অনুপাত আবার আরেকটা নামেও আসে, সেটা হচ্ছে অ্যাসিড টেস্ট অনুপাত। অ্যাসিড টেস্ট অনুপাত অথবা অ্যাসিড টেস্ট অনুপাতের বাংলা হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত। তাহলে দেখো, তড়িৎ অনুপাত নামে আসতে পারে, অথবা অ্যাসিড টেস্ট অনুপাত নামে আসতে পারে, অথবা অগ্নি পরীক্ষা অনুপাত নামে আসতে পারে, যে কোনো এক নামে আসবে, তবে ম্যাক্সিমাম টাইম তড়িৎ অনুপাত নামে আসে। তো তড়িৎ অনুপাত নির্ণয়ের সূত্রটা কি? সেটা হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই তড়িৎ দায়। আমরা যদি কোনো একটা ব্যবসায়ের মোট তড়িৎ সম্পদকে যদি তড়িৎ দায় দ্বারা যদি ভাগ করি, তাহলেই কিন্তু আমরা খুব সহজে তড়িৎ অনুপাত পেয়ে যাব। এখন কথা হচ্ছে তড়িৎ সম্পদ কীভাবে বের করতে হয়। তোমরা এখানে জেনে রাখো যে আমরা যদি দেখো, আমি এখানে লিখছি তড়িৎ সম্পদ ইকুয়াল টু চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচাবলী। দ্যাট মিন্স কারেন্ট অ্যাসেটস থেকে আমরা যদি ক্লোজিং স্টক আর প্রিপেইড এক্সপেন্সেস যদি মাইনাস করি, তাহলে কিন্তু আমরা তড়িৎ সম্পদ বা লিকুইড অ্যাসেটস আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো, যেটা কুইক অ্যাসেটস বা লিকুইড অ্যাসেটস, কুইক অ্যাসেটস বা লিকুইড অ্যাসেটস বা তড়িৎ সম্পদ বা তরল সম্পদ কীভাবে পাওয়া যাবে, সেটা হচ্ছে চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য আর অগ্রিম খরচাবলীকে বাদ দিতে হবে। আবার বলছি, মোট চলতি সম্পদ থেকে আমাদের উদ্দীপকের মধ্যে যেই চলতি সম্পদগুলো থাকবে সবগুলো চলতি সম্পদ একসাথে যোগ করে ফেলতে হবে। সেই মোট চলতি সম্পদ থেকে আমরা যদি সমাপনী মজুদ পণ্য আর অগ্রিম খরচাবলী আমরা যদি বাদ দিয়ে দিই, মানে মোট চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য আর অগ্রিম খরচাবলী বাদ দিতে হবে, তাহলেই কিন্তু আমরা তড়িৎ সম্পদ পেয়ে যাব। ঠিক আছে, আর তড়িৎ দায় কীভাবে পাওয়া যাবে, সেটা হচ্ছে তড়িৎ দায় ইকুয়াল টু চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। আমরা যদি চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত যদি মাইনাস করি, তাহলেই কিন্তু আমরা তড়িৎ দায় পেয়ে যাব। তাহলে খুব ইম্পর্ট্যান্ট দুইটা জিনিস এখানে। নাম্বার 1, যে তড়িৎ সম্পদ কীভাবে পাওয়া যাবে, চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য মাইনাস কি অগ্রিম খরচাবলী। আমরা যদি তড়িৎ সম্পদ যদি আমরা যদি পেতে চাই, তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে যেই চলতি সম্পদগুলো থাকবে সবগুলো চলতি সম্পদ আমরা একসাথে যোগ করব। সবগুলো চলতি সম্পদ একসাথে যোগ করার পরে এই মোট চলতি সম্পদ থেকে আবার আমরা সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচাবলী যদি থাকে, তাহলে উদ্দীপকের মধ্যে যদি দেখি সমাপনী মজুদ পণ্য আছে, অগ্রিম খরচাবলী আছে, তাহলে এই দুইটা বাদ দিতে হবে। আর যদি তোমার দুইটার মধ্যে শুধু একটা থাকে, যেটা থাকবে সেটাই বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে চলতি সম্পদ থেকে এই দুইটা বাদ দিলে আমরা তড়িৎ সম্পদ পেয়ে যাব। অপরদিকে তড়িৎ দায় পেতে হলে কি করতে হবে, সেটা হচ্ছে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত যদি থাকে বাদ দিতে হবে। চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলে তড়িৎ দায় পেয়ে যাব। ওকে, এবার ওই তড়িৎ সম্পদকে তড়িৎ দায় দ্বারা ভাগ করলে আমরা তড়িৎ অনুপাত পেয়ে যাব, অথবা অ্যাসিড টেস্ট অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাতের রেজাল্ট পেয়ে যাব। এখন এই ভাগ করার পরে যদি রেজাল্ট যদি আসে এই ধরো 2, তাহলে আমরা কি করব, এখানেও আমরা অনুপাত 1 দ্বারা প্রকাশ করব। রেজাল্ট যদি আসে দেখি 1, তাহলে 1 অনুপাত 1 দ্বারা প্রকাশ করব। অর্থাৎ চলতি অনুপাত, তড়িৎ অনুপাত
তারপরে হচ্ছে চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত, এগুলোর রেজাল্ট সবসময় অনুপাত 1 দ্বারা প্রকাশ করতে হয়। ভাগ করার পরে রেজাল্ট যেটাই আসুক সেটা আগে লিখবো, তারপর লাস্টে দিয়ে লিখে দিব অনুপাত 1। চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাতের রেজাল্ট অনুপাত 1 দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, ওকে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা কিভাবে ত্বরিত অনুপাত পাবো। আমরা 2টা সূত্র অলরেডি শিখে ফেললাম। সেটা হচ্ছে যে নাম্বার 1 চলতি অনুপাত, তারপরে হচ্ছে ত্বরিত অনুপাত। 2টাই খুবই ইম্পর্ট্যান্ট সূত্র। ওকে, 2টা সূত্র তোমরা ভালোভাবে বুঝে বুঝে মুখস্থ করে ফেলবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষায় চলে আসবে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে নাম্বার 3 কার্যকরী মূলধন অনুপাত। এই কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন। তো কার্যকরী মূলধন অনুপাত আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে কার্যকরী মূলধন মানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। কার্যকরী মূলধন অনুপাত আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। কার্যকরী মূলধনকে, ওয়ার্কিং ক্যাপিটালকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ডিভাইড করতে হবে, কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ডিভাইড করতে হবে। কার্যকরী মূলধনকে যদি চলতি দায় দ্বারা যদি ভাগ করি তাহলেই কিন্তু আমরা কার্যকরী মূলধন অনুপাত পেয়ে যাব। এখন কথা হচ্ছে কার্যকরী মূলধন আমরা কিভাবে পাবো। কার্যকরী মূলধন যদি পেতে চাই তাহলে কার্যকরী মূলধনের আরেকটা নাম কি, কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন, মানে চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত। যে কোনো 2 নামের যে কোনো এক নামে আসবে। তো কার্যকরী মূলধনের আরেক নাম হচ্ছে চলতি মূলধন। কার্যকরী মূলধন বা চলতি মূলধন কিভাবে পাবো, ইকুয়াল টু চলতি সম্পদ মাইনাস চলতি দায়। একটু ভালো করে একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি চলতি সম্পদ থেকে যদি চলতি দায় যদি বাদ দিই, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এই চলতি সম্পদ থেকে চলতি দায় যদি বাদ দিই তাহলেই কিন্তু আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন পেয়ে যাব। কি বললাম, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন পেয়ে যাব। ওই কার্যকরী মূলধনকে যদি আবার চলতি দায় দ্বারা যদি ভাগ করা হয়, কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা কার্যকরী মূলধন অনুপাত পেয়ে যাব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 3টা সূত্র এ পর্যন্ত পড়ালাম। 3টা সূত্রই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোই বারবার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, কার্যকরী মূলধন অনুপাত পাওয়ার জন্য কি করতে হবে, কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। কার্যকরী মূলধন কিভাবে পাওয়া যাবে, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তাহলে কার্যকরী মূলধন পাবো। সেই কার্যকরী মূলধনের অ্যামাউন্ট উপরে লিখবো, নিচে চলতি দায়ের অ্যামাউন্ট লিখবো। কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করব, তাহলেই আমরা কার্যকরী মূলধন অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, এটার রেজাল্টও অনুপাত 1 দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, এখন আমি তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে নাম্বার 4। এখন আমি তোমাদেরকে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করার জন্য যেই 2টা সূত্র খুব বেশি আসে। নাম্বার 1 হচ্ছে মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত, তোমরা দেখতে পাচ্ছ যে মোট লাভ অনুপাত বা গ্রস প্রফিট রেশিও। এই গ্রস প্রফিট রেশিও বা মোট লাভ অনুপাত আমরা কিভাবে পেতে পারি, সেটা হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100। মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100। আমরা যদি মোট লাভকে যদি নেট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করি, মোট লাভকে যদি নেট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করি, তাহলেই কিন্তু আমরা মোট লাভ অনুপাত পেয়ে যাব। আমাদের উদ্দীপকের মধ্যে অনেক সময় কিন্তু সরাসরি মোট লাভের মোট লাভের যে পরিমাণ সেটা সরাসরি কিন্তু অনেক সময় দেয়া থাকে। তাহলে কি করব, ওই যেই মোট লাভ যেটা উদ্দীপকে দেয়া থাকবে সেই মোট লাভকে নেট বিক্রয় দ্বারা ভাগ করব। মোট লাভকে নেট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। মনে রাখতে হবে, মানে আয় বা লাভ বা মুনাফা সূচক যেই প্রশ্নগুলো আসবে এগুলার রেজাল্ট সবসময় পার্সেন্টেজে প্রকাশ করতে হবে এবং এগুলা সূত্রের মধ্যে 100 দ্বারা গুণ করতে হবে। যদি কিনা বলে যে মোট লাভ অনুপাত নির্ণয় করো, নিট লাভ অনুপাত নির্ণয় করো, বিনিয়োজিত মূলধনের উপর
আয় অনুপাত নির্ণয় করো। এরকম বিভিন্ন আয় বা লাভ অনুপাত জাতীয় যেই কোশ্চেনগুলো আসবে, মানে মুনাফার হার রিলেটেড, ঠিক আছে, মুনাফার হার রিলেটেড যে সমস্ত এই কোশ্চেনগুলো আসবে সেগুলোর রেজাল্ট সবসময় পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। আরেকটু আগে যেগুলো বলেছিলাম যে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, ওগুলার রেজাল্ট কিন্তু পার্সেন্টেজে মানে শতকরায় প্রকাশ করা হয় না, ওগুলার রেজাল্ট হচ্ছে অনুপাত 1 দ্বারা প্রকাশ করা হয়। আর মোট লাভ অনুপাত মানে আয় বা লাভ বা মুনাফার হার জাতীয় যেই কোশ্চেনগুলো আসবে এগুলোর রেজাল্ট পার্সেন্টেজ শতকরায় প্রকাশ করতে হবে। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওই সূত্রের মধ্যে 100 দ্বারা গুণ করবো, 100 দ্বারা গুণ করলে রেজাল্টটা পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমাদের উদ্দীপকের মধ্যে যদি মোট লাভ যদি সরাসরি যদি দেয়া থাকে তাহলে তো ভালো, আর যদি সরাসরি যদি দেয়া না থাকে তাহলে মোট লাভটা কীভাবে পাবো সেটা হচ্ছে একটু দেখে নাও যে মোট লাভ ইকুয়াল টু নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আমরা যদি নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিই, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মোটলাভ পাওয়া যাবে। তখন আবার উদ্দীপকের মধ্যে মানে মোটলাভ যদি সরাসরি যদি দেয়া না থাকে তাহলে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা দেয়া থাকবে। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিই তাহলে মোটলাভ পাবো, সেই মোটলাভের পরিমাণটা এখানে লিখবো, মোটলাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100, তাহলে আমরা মোটলাভ অনুপাত পেয়ে যাব। রেজাল্ট পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, যেমন 5%, 10%। যদি এখন মোটলাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করার পরে যদি এবং 100 দ্বারা গুণ করার পরে যদি কিনা 20 আসে তাহলে রেজাল্ট লিখবো 20% বা 10%, এরকমভাবে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে মোটলাভ অনুপাতের রেজাল্ট। ঠিক আছে, 100 দ্বারা গুণ করার পরে আমরা রেজাল্টটা পার্সেন্টেজে প্রকাশ করব। তো আমরা শিখে ফেললাম যে মোট লাভ কীভাবে বের করতে হয়, মোট লাভ অনুপাত কীভাবে বের করতে হয়। উদ্দীপকের মধ্যে যদি সরাসরি মোট লাভ দেওয়া না থাকে তো আমাদেরকে মোট লাভটা বের করতে হবে। আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তাহলে মোট লাভ পেয়ে যাব। ওকে, এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত, এই নিট লাভ অনুপাত কীভাবে পাওয়া যাবে সেটা হচ্ছে নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। অর্থাৎ আমরা যদি নিট লাভকে যদি নিট বিক্রয় দ্বারা যদি ভাগ করি, নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100, এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা নিট লাভ অনুপাত পেয়ে যাব। ওকে, খুব সহজ। মোট লাভ অনুপাত পেতে হলে কি করতে হবে, মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। নিট লাভ অনুপাত পেতে হলে কি নিট লাভ অনুপাত রেজাল্ট পেতে হলে কী করতে হবে, নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। আমরা যদি নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে যদি 100 দ্বারা যদি গুণ করি তাহলেই কিন্তু আমরা নিট লাভ অনুপাত পেয়ে যাব। এটার রেজাল্টও যেহেতু 100 দ্বারা গুণ করতে হচ্ছে, এটার রেজাল্টও পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। যদি নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করার পরে যদি কিনা এবং 100 দ্বারা গুণ করে নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করার পর 100 দ্বারা গুণ করার পরে যদি রেজাল্ট যদি দেখি 5 আসছে তাহলে 5%, যদি দেখি 8 আসে তাহলে 8%। মোট কথা হচ্ছে এরকম আয় বা লাভ বা মুনাফার হার জাতীয় যে সমস্ত কোশ্চেনগুলো আসবে এগুলোর রেজাল্ট আমরা ওই 100 দ্বারা গুণ করার পরে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা 5টা সূত্র শিখলাম। 5টা সূত্রই আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই 5টা সূত্রের মধ্যে প্রথমটা ছিল চলতি অনুপাত, তারপরেরটা ছিল তড়িৎ অনুপাত, এরপরেরটা ছিল কার্যকরী মূলধন অনুপাত, এরপরেরটা হচ্ছে মোট লাভ অনুপাত, আর একটা হচ্ছে নিট লাভ অনুপাত। এই 5টা সূত্র তোমরা খুব ভালো করে বুঝে বুঝে মুখস্থ করে ফেলবে এবং এই 5টা সূত্র দেখবা যে বিভিন্ন বোর্ডের কোশ্চেনে এই 5টা সূত্রই ঘুরে ফিরে এসেছে। যেহেতু 5টা সূত্র খুব ইম্পর্ট্যান্ট, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি সূত্রগুলো এভাবে প্র্যাকটিস করাবো এবং বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করাবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো তোমাদের জন্য পড়া থাকলো এই 5টা সূত্র। তোমরা 5টা সূত্র বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবে। বোর্ড কোশ্চেনগুলো দেখবে যে এই কোশ্চেনগুলো আসলেই এই সূত্রের কোশ্চেন আসলেই এসেছে কি না। ঠিক আছে, তারপর একটু নিজে নিজে প্র্যাকটিস করবে সূত্রগুলো মুখস্থ করার পরে, দেখবে যে খুবই সহজ। ঠিক আছে, চলতি সম্পদ চিনতে হবে, স্থায়ী সম্পদ চিনতে হবে, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এগুলো চিনতে হবে। আমরা যদি চলতি সম্পদ না চিনি, চলতি দায় না চিনি, স্থায়ী সম্পদ না চিনি, তাহলে তো আমরা চলতি অনুপাত তারপরে হচ্ছে তড়িৎ অনুপাত এগুলো নির্ণয় করতে পারবো না। আমাদেরকে সম্পদ চিনতে হবে, দায় চিনতে হবে,
কোনগুলো সম্পদবাচক হিসাব, কোনগুলো দায়বাচক হিসাব, কোনগুলো আয়বাচক হিসাব, কোনগুলো ব্যয়বাচক হিসাব, কোনগুলো মালিকানা সত্ত্ববাচক হিসাব, এগুলো চিনতে হবে। ঠিক আছে? তো এগুলো আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে একদম প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে হিসাব বিজ্ঞান পরিচিতি, সেখানে গেলেই কিন্তু, অথবা আর্থিক বিবরণীর নামে মানে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অথবা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের যেই আর্থিক বিবরণী অধ্যায় আছে, ঠিক আছে, ওইখানে গেলেও কিন্তু তোমরা এরকম কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো চলতি দায়, কোনগুলো স্থায়ী সম্পদ, কোনগুলো দীর্ঘমেয়াদী দায়, এগুলো তোমরা চিনতে পারবে। তো আগে এগুলো মুখস্থ করতে হবে। আগে আমরা সম্পদগুলো চিনব, দায়গুলো চিনব, এরপর আমাদের জন্য এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার করা ভেরি ভেরি ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমাদের এ পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের বাকি গুরুত্বপূর্ণ সূত্রগুলো নিয়ে তোমাদের সামনে আসব। আজকের মতো এখানেই সমাপ্তি রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।